জাতির জনকের ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। ক্রাইস্ট চার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ বাংলাদেশি জাকারিয়ার খোঁজ না মেলায় স্বজনদের উৎকণ্ঠা। আজই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। পটুয়াখালীতে শিগগিরই চালু হতে যাচ্ছে আরও দুটি মৎস্য অবতরণ কেন্দ্র। বছরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা। এবং খুলনার উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা ও ভাঙনে উদ্বাস্ত স্থানীয়রা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১০টার কিছু পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। জাতির জনকের প্রতি রাষ্ট্রীয় সালাম জানানো হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। এরপর জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় ১৫ই আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবার ও মুক্তিযুদ্ধের শহীদদেরও মাগফিরাত কামনা করা হয়। পরে দলীয় প্রধান হিসেবে আবারও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষ হলে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ দলীয় সভাপতি হিসেবে ফুল দেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এরপরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি চলছে। যে স্বপ্ন আমরা জাতির পিতা আমাদের দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব, এটাই আজকে আমাদের অঙ্গীকার হবে। জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মূল যে আমাদের কর্মসূচিটা হবে, সেই কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কবি সাহিত্যিক তাদেরকে আমরা আমন্ত্রণ জানানো হবে, যাতে এই জাতির পিতার জন্মশত বার্ষিকীটাকে যথাযথ মর্যাদা উদযাপন করা যায়। রংপুরে নানা আয়োজনে উদযাপন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এই মুহূর্তে টাউন হল এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। ইমতিয়াজ, বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, এই জাতির মহান নায়ক বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের আজ ৯৯তম জন্মদিবসের মূল অনুষ্ঠানটি আসলে অনুষ্ঠিত হচ্ছে সেখানেই আমরা এখন অবস্থান করছি। এটি রংপুরের ঐতিহ্যবাহী যে টাউন হল আছে, সেখানে আমরা দেখছি যেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছে, আলোচনা সভা রয়েছে। যে অনুষ্ঠানটি আসলে আয়োজন করেছে রংপুরের জেলা প্রশাসন। এখানে আমরা দেখছি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তা রয়েছেন, যেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান বর্তমানে ভারপ্রাপ্ত তিনি রয়েছেন। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখছি মঞ্চে। এখানকার যে শিশু কিশোররা রয়েছেন, তারা আসলে এই মুহূর্তে বঙ্গবন্ধুকে নিয়ে, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে, তার জীবন নিয়ে আসলে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছেন, বক্তৃতা দিচ্ছেন তারা। দিনমান কিন্তু আজ এই উপলক্ষে এই স্থানটিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, যার মূল লক্ষ্যই কিন্তু আগামী প্রজন্মের কাছে জাতির জনকের মহান কর্মময় জীবন
নিয়ে তাদের শিশুদের মধ্যে তার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা, এবং এটি আমরা যেটি দেখছি যে এই অনুষ্ঠানটি এখন চলছে, এই অনুষ্ঠান চলবে সারাদিন। এছাড়াও রংপুর জেলা স্কুলে একটি পাভেল রহমানের বঙ্গবন্ধুর দুর্লভ 99টি ছবি নিয়ে একটি প্রদর্শনীয় হচ্ছে। তো এই ছিল রংপুরে বঙ্গবন্ধুর 99তম জন্মদিবস পালনের খবর। আমরা ফিরছি স্টুডিওতে। ইমতিয়াজ, আপনার কাছে। দর্শক, নানা আয়োজনে রংপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। আর সেই খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার। যাচ্ছি পরের খবরে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ভয়াবহ হামলার খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত 4 বাংলাদেশি পরিচয় শনাক্ত হয়েছে, তবে নিখোঁজ বাংলাদেশি জাকারিয়ার খোঁজ এখনো মেলেনি। হতাহতদের তালিকায় তার নাম না থাকায় উৎকণ্ঠায় স্বজনরা। আমরা কালকে রাতে একটা লিস্ট পেয়েছিলাম, যে লিস্ট অনুযায়ী 4 জন বাংলাদেশি নিহত কনফার্ম, একজন মিসিং যার নাম হচ্ছে জাকারিয়া ভুইয়া। আমরা যে মৃতদেহের যে লিস্ট পেয়েছি সেই লিস্টে তার নাম নেই, এবং হসপিটালে আমরা যোগাযোগ করেছি, সেখানেও পাচ্ছিলাম না আমরা তাকে খুঁজে। তো হসপিটাল থেকে আমাদেরকে পাঠিয়েছে ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করার জন্য। ওয়েলফেয়ার সেন্টারে আমরা সবাই এসেছি তার খোঁজ করার জন্য। সেখান থেকে কোনো আমরা নিউজ না পেয়ে সেখান থেকে পুলিশ আমাদেরকে নিয়ে গেছে হসপিটালে আবার, কিন্তু এরপর থেকে কোনো আপডেট আমরা পাইনি। এর মধ্যে এখানে নিউজিল্যান্ডের যারা মাউরি, আপনি যারা জানেন, যারা অরিজিনাল যারা আসলে এখানে মাউরি যারা, ওদের কমিউনিটি এসছে এবং মুসলিম কমিউনিটির সাথে ওরা একাত্মতা ঘোষণা করেছে এবং ওদের সিম্প্যাথি ওরা শো করেছে। এদিকে ক্রাইস্ট চার্চের মসজিদে শুক্রবারের হামলায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া আজই শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। শুক্রবার হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশি 4 জন বলে জানা গেছে। এদিকে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট দুটি মসজিদে একাই হামলা চালিয়েছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাইক বুশ জানান, হামলায় জড়িত সন্দেহে আটক অন্য 3 জন এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে ধারণা তাদের। I can confirm that the bodies of those who have died. আজ থেকেই নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। আশা করছি বুধবারের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে। এই কার্যক্রম সম্পন্ন করতে অস্ট্রেলিয়ার 6টি সংগঠন আমাদের সহায়তা করবে। এছাড়া নিহতদের দাফন সম্পন্ন করতে সবভাবে আমরা সহায়তা করব। By Wednesday. দর্শনার্থীদের ব্যাপক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো 14তম মোটর শো। প্রদর্শনীতে আকর্ষণীয় ডিজাইন, ব্যবহার উপযোগিতা ও কর ছাড়ের কারণে ব্র্যান্ড নিউ গাড়ি ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। জ্বালানি সাশ্রয়ী নতুন মডেলের মোটরবাইকও বিক্রি হয়েছে বেশ ভালো। ক্রেতাদের ভালো সাড়া পাওয়ায় অনেক প্রতিষ্ঠান আগামী শোর জন্য অগ্রিম বুকিং দিয়েছে বলে জানান আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ব্যক্তিগত ব্যবহার কিংবা ব্যবসায়িক কাজে 2 থেকে 4 চাকার গাড়ি এখন নগরবাসীর চলার পথের সঙ্গী। সময়ের সঙ্গে ক্রেতাদের চাহিদা পূরণে নিত্য নতুন মডেলের গাড়ি বাজারে আনছে নির্মাতারা। এসব যানবাহনের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতেই বসুন্ধরা কনভেনশন সিটিতে এই গাড়ির প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেই দিনে ক্রেতা দর্শনার্থীর সমাগম ছিল বেশি। একই ছাদের নিচে মোটর বাইক ও প্রাইভেট কার সহ প্রয়োজনীয় সব গাড়ি ও যন্ত্রাংশ পেয়ে খুশি ক্রেতারা। ওয়ান স্টপের মতো অনেক কিছু জানা যাচ্ছে, লাইক রেনাল্ট, হাভেল, টয়োটা, কিন্তু এগুলো দেখতে হলে তো অনেক দোকানে যেতে হবে। স্থায়িত্ব ও বিক্রয় পরবর্তী সেবার কারণে ব্র্যান্ড নিউ গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। মোটর বাইকও বিক্রি হয়েছে ভালো, তবে হাইব্রিড গাড়ি না পেয়ে হতাশ হয়েছেন অনেকে। 5 ইয়ার্সের একটা সার্ভিস পাচ্ছি তাদের কাছ থেকে, তারপরে হচ্ছে আমি ট্যাক্স রিবেট পাবো। ব্র্যান্ড নিউ গাড়িগুলো লংজিভিটি আমরা একটু বেশি পাই। আমাদের মতো ইয়ং মানুষের জন্য আর কি, সবাই স্পোর্টস বাইক পছন্দ করে। দামগুলো রিজনেবল এবং মডেল খুবই ইনোভেটিভ মডেল। আমার ডেস্টিনেশন ছিল হাইব্রিড কার, কিন্তু এখানে হাইব্রিড কার না থাকার কারণে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড আর কি। মেলায় গাড়ি কিনলে মূল্য ছাড়, ফ্রি রেজিস্ট্রেশন, উপহার ও বিদেশ ভ্রমণের সুযোগ সহ দেওয়া হয় বিভিন্ন সুবিধা। আর প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়ে খুশি আয়োজক ও অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি যে 2টা মডেলের প্রতি ক্রেতা আকৃষ্ট হচ্ছেন ওটা হলো হোন্ডা লিভো এবং হোন্ডা ড্রিম নিও। বুক করলে পরে আমরা কাস্টমার্সকে ব্যাংকক
পার্টনার নিয়ে যাওয়ার সুযোগ। আমরা এছাড়াও লুক্রেটিভ কিছু ডিসকাউন্টস দিচ্ছি। এক্সপেক্ট করি নাই যে এত সারা পাবো। যেই কয়টা গাড়ি নিয়ে লঞ্চ করেছে আমাদের সবগুলা গাড়ি সোল। সবাই আপনার অন স্পট বুকিং পেয়েছেন, আপনারা এতটাই হ্যাপি যে আগামী বছরের অলরেডি অনেকে বুকিং দিয়ে দিয়েছেন। গাড়ি সার্ভিসিং এর সুযোগ সহ মোটর বাইকের বিশেষ গেম শো বাড়তি মাত্রা যোগ করেছে প্রদর্শনীতে। চেক আপ করা বা কোনো পার্টস লাগাতে চাইলে ওরা ডিসকাউন্টে দিচ্ছে। এখানে মোটামুটি ওরা খুব রিজনেবলের মধ্যে করে দিচ্ছে এটা। 3 দিন ব্যাপী এই প্রদর্শনীতে 4টি হলে জাপান, ভারত, ইতালি, ফ্রান্স সহ 16টি দেশের 250 প্রতিষ্ঠান অংশ নেয়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে চলছে বিশেষ দেয়াল লিখন ও পরিচ্ছন্নতা অভিযান। সেখানে রয়েছেন সহকর্মী নাজমুস সালেহী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহী, বঙ্গবন্ধুর 99তম জন্মদিন উপলক্ষে আসলে তেজগাঁওর যে মেয়র আনিসুল হক সড়ক রয়েছে সেই সড়কের দুপাশে আসলে চিত্রাঙ্কন করা হচ্ছে শহরের দেয়াল জুড়ে। সেই দেয়ালে আসলে হচ্ছে যে দেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন প্রতিকৃতি ফুটিয়ে তোলার পাশাপাশি এই আশেপাশে যে স্কুল কলেজ রয়েছে সেই তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আসলে নবনির্বাচিত যে মেয়র আতিকুল ইসলাম তার একটি পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ অভিযান পরিচালনা করার কথা আছে। তো এখানে আপনি দেখছেন যে সকাল থেকে ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে চারুকলা বা হচ্ছে চারুকলার সাবজেক্ট রয়েছে তাদের যে শিক্ষার্থীরা আছেন তারা আসলে এসে এই মেয়র আনিসুল হক সড়কের দুপাশে যে দেয়াল রয়েছে সেই দেয়ালে আসলে তারা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করছেন। পাশাপাশি বলতে চাই যে এই যে আপনার চিত্রাঙ্কন চলছে এখানে আসলে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং প্রতিটি চিত্রাঙ্কনের উদ্দেশ্য আসলে শিশুর মনে যে বিষয়টিকে ধারণ করতে পারা সেই তার মতো করে তারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এখানে রং তুলিতে যে শিল্পীরা আছেন সেই শিল্পীরা আসলে প্রতিটি জায়গায় দেশের স্বাধীনতা, ইতিহাস এগুলোকে তারা ফুটিয়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মন মানসিকতাকে আসলে পরিবর্তনের জন্য অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ তাদের যে সকল দায়িত্ব রয়েছে এবং এখন থেকে যে বিষয়গুলো আসলে শিশুদের মনে এখন থেকে যে বিষয়গুলো চর্চা করা উচিত সে বিষয়ে তারা হচ্ছে আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। পাশাপাশি মেয়র আনিসুল হক এই সড়কের এই পার্শ্বে আসলে একটি হচ্ছে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থাকার কথা রয়েছে এবং ইতিপূর্বেই আসলে সেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তো এখান থেকে তারা আসলে বলার চেষ্টা করছেন যে এই চিত্রাঙ্কনের মাধ্যমে আসলে শিশুদেরকে দেশের ইতিহাস, ঐতিহ্য পাশাপাশি হচ্ছে শিশুদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে আসলে অবগত করা, পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি এই শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বিভিন্ন ধরনের শিক্ষা এবং তাদের মন মানসিকতাকে আরও বেশি উজ্জ্বল এবং আরও বেশি সম্ভাবনাময়ী করে গড়ে তোলার আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসলে জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন উপলক্ষে আসলে দেয়াল চিত্রাঙ্কন এবং আলোচনা সভার সর্বশেষ খবর। ইমতিয়াজ। দর্শক, বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কের দুপাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। এদিকে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। ইমতিয়াজ, এই মুহূর্তে রাজধানী আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছি। এখানে গতকাল থেকে যে ক্ষুদ্র মাঝে উদ্যোক্তাদের সমন্বয়ে যে এসএমই মেলা শুরু হয়েছে, এসএমই মেলা কিন্তু আজকে দ্বিতীয় দিন বলা চলে এবং আগামী 22 তারিখ পর্যন্ত কিন্তু মেলাটি চলবে। মেলায় আমি সকাল থেকে কিন্তু যেহেতু সকালে আজ কিন্তু যদিও সরকারি ছুটির দিন, সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে যদি একটু লোক 10টার পরে থেকে কম ছিল, এখন কিন্তু আস্তে আস্তে আপনি দেখছেন যে লোকজনের সমাগমটা কিন্তু বাড়ছে। এবং আমি এখন এই পাশে যে পাশে আছি সেখানে কিন্তু বিভিন্ন ফুটওয়্যার অর্থাৎ জুতার যে বিভিন্ন উদ্যোক্তারা আছেন, সাথে সালোয়ার কামিজ থেকে শুরু করে কাপড়ের যে নকশা সম্বলিত যে উদ্যোক্তারা আছেন তাদের স্টলগুলো মূলত এই পাশে বেশি। তো এখানে যে জুতোগুলো দেখছি আমরা এবং যে উদ্যোক্তারা যে পণ্যগুলো তারা তৈরি করেছেন সে পণ্যগুলোর কিন্তু বিভিন্ন তারা
বলছেন যে প্রতি মাসেই এবং তাদের যখনই সুযোগ হয় তারা কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস পণ্য কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন এবং নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন নকশা সম্বলিত কিন্তু তারা তাদের পণ্যগুলো কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সামনে কিন্তু প্রদর্শন করার চেষ্টা করছেন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সমস্ত যারা এন্টারপ্রেনার যদি বলি কি উদ্যোক্তা যারাই আছে আমাদের দেশে, যারা ক্ষুদ্র থেকে মাঝারি থেকে যারা বড় রয়েছেন, তাদের সমন্বয় ভিত্তিক তারা যে কাজগুলো করছেন এই কাজগুলো কিন্তু ক্রেতা দর্শনার্থীর সামনে নিয়ে আসার জন্য এবং আমাদের অর্থনৈতিক যে আর্থিক এবং সামাজিকভাবে উন্নতি যে এগিয়ে যাচ্ছে সেই উন্নতিগুলো কিন্তু দেখানোর জন্য কিন্তু মূলত এই সমন্বয় ভিত্তিক একটি মেলার আয়োজন করা হবে এবং মেলাটি জাঁকজমকপূর্ণ হবে এবং আগামীতে আরও বিক্রি বেড়ে যাবে এবং পরিচিতি বাড়বে এমনটি বলছেন এখানকার অংশগ্রহণকারীরা। তো ইমতিয়াজ, এই ছিল এখন পর্যন্ত এসএমই মেলা থেকে। আদ্দিন হাসপাতালে ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর জুরাইনের পোস্তাগোলা আদ্দিন হাসপাতালে এ সেবার উদ্বোধন করা হয়। আগামী 16 এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। গরিব অসহায় যে সমস্ত রোগী যারা কিনা সেবা বঞ্চিত, তারা যেন আমাদের এই আদ্দিন ব্যারিস্টার রফিকুল হক হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারে। অপারেশন লাগলে বিনামূল্যে অপারেশন আমরা এখান থেকে করে দিচ্ছি এবং সিজার অপারেশন, নর্মাল ডেলিভারি সমস্ত সেবা আমরা বিনামূল্যে করে দিচ্ছি। আরেকটি কথা এখানে বলতেই হয়, আদ্দিন হাসপাতাল সবসময় নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক ডেলিভারিকে উৎসাহিত করে থাকে। ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি করে বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে নেতৃত্ব দিচ্ছে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, রপ্তানিতে তৈরি পোশাকের মতো ইলেকট্রনিক্স খাতেও সমান প্রণোদনা দেয়া হবে। এনবিআর চেয়ারম্যান ওয়ালটন কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন এনবিআরের মূসক নীতি বিভাগের সদস্য রেজাউল হাসান, শুল্ক নীতির সদস্য ফিরোজ শাহ আলম, কর নীতির সদস্য কানন কুমার রায়। কারখানায় তাদের স্বাগত জানান ওয়ালটনের ভাইস চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আশরাফুল আলম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মোটরসাইকেল উপহার দিয়েছে দেশি ব্র্যান্ড রানার। শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আয়োজিত ঢাকা বাইক শোতে দেশের গর্ব সাকিব আল হাসানকে এই উপহার তুলে দেন রানারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জানানো হয়, এর মাধ্যমে রানার এবং সাকিব আল হাসানের মধ্যে সৌহার্দ্য আরও বাড়বে। অনুষ্ঠানে দেশ বরেণ্য খেলোয়াড় এবং রানারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর সায়েন্স ল্যাবে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আয়োজিত ৬ষ্ঠ ল্যাবরেটরিয়ান্স ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2019 সম্পন্ন হয়েছে। 14 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত চলে এ উৎসবে প্রজেক্ট ডিসপ্লে, জেনারেল সায়েন্স অলিম্পিয়াড, আইকিউ টেস্ট, স্টুকোডুর কন্টেস্ট, গেমিং কন্টেস্ট ও বায়োলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দেশের খ্যাতিমান 60 থেকে 70টি প্রতিষ্ঠান এ উৎসবে অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, অধ্যাপক, কায়কোবাদ ও বুয়েটের উপাচার্য উপস্থিত ছিলেন। ব্যাংকিং খাত বাঁচাতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পদ্মা ব্যাংকের লোগো উন্মোচন করে কথা বলেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেসরকারি খাতকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় জানানো হয়, ঋণ কেলেঙ্কারি সহ নানা অনিয়মের অভিযোগে হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতেই নতুন নামে যাত্রা শুরু করেছে ব্যাংকটি। বর্তমানে ব্যাংকটির 60% বেশি শেয়ার রাষ্ট্রায়ত্ত 5টি প্রতিষ্ঠানের কাছে বলেও জানানো হয়। প্রায় সব ব্যাংকেই সরকারের বাজেট থেকে টাকা দিয়ে ব্যাংকে পুঁজির অভাব, তার ইকুইটির অভাব সেগুলো মেটানো হচ্ছে। ফিসক্যাল স্ট্রেংথটাই ব্যাংকগুলোকে সাহায্য করছে। সরকারের যে উদ্দেশ্যে ব্যাংক রেখেছে সেই উদ্দেশ্য সফল করার জন্য আমিও আপনাদের সবার সাথে যোগ দেব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধুর গল্প শোনা। এই মুহূর্তে সেখানে রয়েছে রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, এখন এই যে বাংলা একাডেমির যে প্রাঙ্গণটি, এই প্রাঙ্গণটি কিন্তু আসলে ভরে উঠেছে শিশু কিশোরদের আগমনে, এবং তারা আসলে বসে বসে শুনছে সেই বঙ্গবন্ধুর গল্প, যে আসলে এই দেশকে স্বাধীন করেছে, তিনি আসলে এই দেশের জাতির পিতা। সেই জাতির পিতার আসলে সেই মন্ত্রমুগ্ধকর যে সময়গুলো ছিল, দেশকে স্বাধীন করার যে সংগ্রাম ছিল, সেই সময়ে শিশু কিশোর যারা ছিলেন, যারা আসলে বঙ্গবন্ধুর আহ্বানটি জানিয়েছেন, আহ্বানটি শুনেছেন, এবং তিনি যে কত বড় নেতা ছিলেন এবং কিভাবে যে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছেন, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে, এবং তারা গল্প আকারে বলার চেষ্টা করছেন শিশু কিশোরদের যে বঙ্গবন্ধুর যে আদর্শ, যে চেতনাকে ধারণ করে একটি বাংলাদেশের জন্ম হয়েছে, সেই কথাগুলোই আসলে শিশু কিশোরদের জন্য বলার চেষ্টা করছেন। এখানে যারা এসেছেন তারা আসলে সবাই যেটি বলতে চাচ্ছেন, যে আহ্বান জানিয়েছেন যে শুধুমাত্র বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সম্মান এবং শ্রদ্ধা না, তার চেতনাকে ধারণ করে এক স্বাধীন বাংলাদেশের যে জন্ম, যে চেতনা নিয়ে, সেই চেতনাকে ধারণ করে শিশু কিশোররা যাতে আগামী দিনে এগিয়ে যায় এবং তারা যেন আসলে আপোষহীন এবং বঙ্গবন্ধুর মতো একটি দৃঢ়চেতা মনোভাব নিয়ে আসলে বাংলাদেশকে গড়ে তুলতে পারে, সেই আহ্বানটি তারা জানাচ্ছেন। এবং সর্বোপরি যে কথাটি বলছেন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, তখনকার সময়ে পাকিস্তানি মনোভাব এবং অসাম্প্রদায়িক যে চেতনাকে ধারণ করে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই বাংলাদেশের চেতনাটিকে ধরে রাখা, এবং পাশাপাশি যে সাম্প্রদায়িক যে চেতনাটি এখনো বাংলাদেশে রয়েছে, সেই চেতনা আসলে যে কোনোভাবেই হোক, সেই চেতনাকে যাতে আসলে আমরা কোনোভাবেই বাড়তে না দেওয়া, এবং এই যে ছোট শিশু কিশোররা আছে তারা যেন সব সময় অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে চলে, সেই বিষয়টি কিন্তু তারা আসলে আমাদেরকে এখানে বলার চেষ্টা করছেন। এবং সবচেয়ে যে বিষয়টি বলতে হয়, সেই বিষয়টি হচ্ছে যে এই যে এখানকার যে প্রোগ্রামটি, এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আসলে বাংলা একাডেমির প্রাঙ্গণে এক ধরনের শিশু কিশোরদের মিলন মেলা, এবং মিলন মেলার মধ্যে আসলে বড়দের কাছ থেকে গল্প শোনা, তারপরে তারা আসলে ধারণ করবেন সেই চেতনাকে, যে চেতনায় আসলে একটি দেশের জন্ম হয়েছে। ছোটকাল থেকে ছাত্র রাজনীতি করেছেন স্বাধীন বাংলাদেশের জন্য। দর্শক, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানী বাংলা একাডেমিতে চলছে বঙ্গবন্ধুর গল্প বলা অনুষ্ঠান। সেখান থেকে সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। এবার চলে যাচ্ছি পরের খবরে। দেশের দক্ষিণে শিগগিরই চালু হতে যাচ্ছে আরও দুটি মৎস্য অবতরণ কেন্দ্র। এতে একদিকে মৎস্যজীবীরা পাবেন মাছ বেচা কেনার সঠিক পরিবেশ, অন্যদিকে সরকার পাবে কোটি কোটি টাকার রাজস্ব। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সমুদ্র কাছে হওয়ায় মাছ ধরার মৌসুম না হলেও সমুদ্রগামী মাছ ধরা ট্রলারের ভিড় থাকে সারা বছর শিববাড়িয়া খালটির দুপাশে। আর মৌসুমে মাছ বিক্রি করতে প্রতিদিন শত শত ট্রলার আসে এখানে। তাই একটি নয়, খালটির দুপাশে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি। এতে করে সমুদ্র থেকে ধরা মাছ নিয়ে জেলেদের ঘুরতে হবে না বিভিন্ন আড়ত বা পাইকারদের কাছে। সব আড়তদার ও পাইকাররা থাকবেন একই ছাদের নিচে। চালু হলে আপনার বরিশালের ঢাকার ওইসব এলাকার পাঠিয়ে যাবে। কেন্দ্রটা হলে যে পাইকার বেশি থাকবে, আমাদের মাছ আরো বেশি দামে বিক্রি করতে পারবো আমরা। সব আরদের পাইকার পত্র সব একখানে পাওয়া যাবে, বেচা কিনার ডাক ভালো হইবে। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। তাদের মতে রাজস্ব আদায় করা হলে এখান থেকে মুখ ফিরিয়ে নেবে জেলেরা। টোল ছাড়া বিক্রি করে, তারা তো হঠাৎ করে বিক্রি করতে চাইবে না, আর বিক্রি করলে তারা টোল ধরলে তারা তো উচ্ছৃঙ্খল করবে, তারা টোলও দিতে চাইবে না। তারপর তো এটা আমাদের ব্যবসা অনেক সময় বন্ধ হয়ে যাইতে পারে। যখন বিএফডি চালু হবে তখন আর কি আমাদের এই আলিপুর বহিপুর বেচবে না। নির্মাণাধীন অবতরণ কেন্দ্র দুটিতে ট্রলার ভেড়ার জন্য পল্টুন, দুটি করে মাছ বিক্রি ও একটি করে মাছ প্যাকেট করার জন্য টলঘরের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি অফিস, কোয়ার্টার ভবন ও রাস্তা নির্মাণ কাজ। আগামী মৌসুমেই অবতরণ কেন্দ্র দুটি চালু করা যাবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা গাঁথনি শুরু করছি, আপনার অফিসের জন্য হয়তো আমরা 2-1 দিনের ভিতরে শুরু করব।
আর ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমাদের গাঁথনি প্রায় কাজ শেষ হয়ে যাবে। কর্তৃপক্ষ সবাই আগ্রহী আর কি, আমরা আশাবাদী এবছর আমরা কার্যক্রম শুরু করবো আর কি। পার্শ্ববর্তী জেলা বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতি বছর প্রায় 2 কোটি টাকার রাজস্ব আদায় করে সরকার। তবে এখানে আরও বেশি ট্রলার আসায় 7 থেকে 8 কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে ধারণা করা হচ্ছে। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। খুলনার উপকূলীয় এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম বেড়িবাঁধ। বিশেষ করে বর্ষা মৌসুমে ওইসব এলাকার অধিকাংশ জায়গায় নদী ভাঙনের কারণে বাস্তুচ্যুত হচ্ছে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় আইলার পর ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করা হলেও সেগুলো দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলবাসীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে টেকসই বাঁধ নির্মাণ জরুরি। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনা অঞ্চলের 5টি উপকূলীয় এলাকার মধ্যে কয়রা ও দাকপ উপজেলা চতুর্দিকে নদীবেষ্টিত। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ 2টি জনপদকে ঘিরে রেখেছে। দুর্বল বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমে আবহাওয়া বিরূপ হলে পানির চাপে কোথাও কোথাও ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। উপকূলীয় জনপদের বেশ কিছু জায়গা রূপ নেয় স্থায়ী জলবদ্ধতায়। এসব কারণে ধীরে ধীরে বাস্তুচ্যুতির ঘটনা যেমন বাড়ছে, তেমনি মানুষ হারাচ্ছে কাজের সুযোগ। এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকির অভাব এবং ঠিকাদারদের নিম্নমানের কাজের কারণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ সত্ত্বেও বাঁধগুলো টেকসই রূপ পাচ্ছে না। রাস্তাঘাট দেয় না ভালো করে, তার জন্য নদী ভাঙন হয়। 1-1.5 মাস 2 মাস বহাল থাকে, তারপরে আর এই রাস্তা থাকে না, ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ডের কাছে যদি আমরা মোবাইল ফোনে কল করি, ওনারা ফোন রিসিভ করেন না, না হলে ঠিকাদারদের বলেন। বেড়িবাঁধটা বড় আকারে করতে হবে, সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, নদী ভাঙনের কারণে লোকালয়ে লবণ পানি ঢুকছে। এতে পরিবেশগত বিভিন্ন সমস্যার মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষ। সঠিকভাবে বাঁধ মেরামত না করার কারণে এখন এই বাঁধগুলো কিন্তু মানুষের জন্য অনেক বেশি পরিবেশের দিক থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাঁধকে প্রশস্ত করা হবে এবং উঁচু করা হবে। তাছাড়া নদীর ইরোশন থেকে রক্ষা করার জন্য আপনার নদীর কাছে প্রতিরক্ষা কাজ করা হবে। খুলনার উপকূলীয় অঞ্চলে 15 লাখ মানুষের বসবাস। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী খুলনা উপকূলে প্রায় 700 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ। দুর্বল এ বেড়িবাঁধের কারণে প্রায় নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হচ্ছে এখানকার সাধারণ মানুষ, সংকুচিত হচ্ছে কর্মসংস্থান। অবিলম্বে এসব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন খুলনা উপকূলবাসী। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ধারণ ক্ষমতা 4 জন হলেও চট্টগ্রামে 3 চাকার রি-ম্যাক্সিমা চলছে 11 থেকে 13 জন যাত্রী নিয়ে। আমদানির পর অবৈধভাবে পেছনে বাড়ানো হয় 4টি আসন। পরে বিআরটি থেকে নাম পাল্টে অটো টেম্পো নামে নিবন্ধন নিয়ে যুক্ত করা হয় গণপরিবহনে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বাড়ছে দুর্ঘটনা আর ঝুঁকি। অভিযোগ আছে, বিআরটিএ আর পুলিশের মদদে সড়ক মহাসড়কে দাপিয়ে চলছে এসব পরিবহন। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। নিয়ম নীতির তোয়াক্কা না করে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা 3 চাকার এই রি-ম্যাক্সিমা চলছে চট্টগ্রাম শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউ মার্কেট পর্যন্ত। বিদেশ থেকে আমদানির পর চালকসহ 4 জন নিয়ে চলার কথা, কিন্তু অবৈধ পন্থায় পেছনে আরও 4টি আসন বাড়িয়ে বেপরোয়াভাবে চলছে 10 থেকে 13 জন যাত্রী নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির বাইরে শরীর বের করে ঠাসাঠাসি করে চলছে এসব গাড়ি। আবার মাঝপথে বাদর ঝোলা করে নেওয়া হয় আরও 2 জন যাত্রী। পিছনে বসে 4 জন, সামনে বসে 4 জন, 8 জন, সামনে 2 জন, 10 জন, ড্রাইভার 1 জন, 11 জন যাত্রী। কি জন্য 3 জন বসালে বরাবর ফিলাপ, 4 জন বসালে 1 জন অর্ধেক বাইরে থাকে। শুধু নগরে নয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছে 3 চাকার এই পরিবহন। আদালতে নিষেধাজ্ঞার পর কিভাবে চলছে এমন প্রশ্নের জবাবে চালকরা জানান, বিআরটিএ আর পুলিশকে ম্যানেজ করে চলছে গাড়ি। পুলিশ প্রশাসনের জন্য লাইনম্যানে নিতেছে ডেলি 100 টাকা করে, মালিককে 800 টাকা দিই। মালিককে যতজন বলতেছে আমি ততজন নিতেছি। তবে পুলিশ বলছে, এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে জরিমানা আর অভিযান অব্যাহত আছে। এই সমস্ত গাড়ি একবার মামলা হওয়ার পরে টোটাল একদম ডাম্পিংয়ে নিয়ে স্ক্র্যাপ করে ফেলতে পারবো। আইন যদি এরকম করা যায়, তাহলে যদি গোড়া থেকে সমাধান হয়।
এসব গাড়ি গণপরিবহনের জন্য ঝুঁকি উল্লেখ করে বিএটিএ ও পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই নগরবিদের। এই ধরনের গণপরিবহন কখনোই কাম্য না, এগুলো অচিরেই এগুলো পরিবর্তে আমরা সুশৃঙ্খল একটা বাস র্যাপিড ট্রানজিট চাই। বিএটিএ এবং প্রশাসনের সহায়তায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা ও আন্দরকিল্লা সহ বিভিন্ন সড়কে চলছে 1000-এর বেশি রিম্যাক্সিমা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উড্ডয়ন ও সরবরাহ বন্ধের পর 737 ম্যাক্স সিরিজের বিমানগুলোর সফটওয়্যার উন্নয়নের পরিকল্পনা করছে বোয়িং কর্তৃপক্ষ। চলতি বছর এপ্রিলেই উন্নত করা হবে এ মডেলের বিমানগুলোর সফটওয়্যার। এ বিষয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর কাছে আবেদন জানাবে বোয়িং। সেই সাথে সফটওয়্যার পরিবর্তিত ডিজাইনের নথিও জমা দেবে বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান বোয়িং 737 ম্যাক্স 8 বিধ্বস্ত এবং 157 মানুষের মৃত্যুর পর ম্যাক্স মডেলের সব বিমান চলাচল স্থগিত করে বোয়িং কর্তৃপক্ষ। এদিকে FAA বলছে সফটওয়্যার আপডেট এবং পরীক্ষামূলক চলাচলে যাওয়ার আগে কোনোভাবেই বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমান উড্ডয়নের অনুমতি পাবে না। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতির জনকের 99তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। ক্রাইস্টচার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50, নিখোঁজ বাংলাদেশি জাকারিয়ার খোঁজ না মেলায় স্বজনদের উৎকণ্ঠা। আজই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু। পটুয়াখালীতে শিগগিরই চালু হতে যাচ্ছে আরও 2টি মৎস্য অবতরণ কেন্দ্র। বছরে প্রায় 8 কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা। এবং খুলনার উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা ও ভাঙনে উদ্বাস্ত স্থানীয়রা। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।